বৈশাখী দেবী তার স্বামী, দুই ছেলে এবং বড় বৌমার সঙ্গে বাস করে। বড় ছেলে বিজয় এবং সঙ্গীতার বিয়ে প্রায় 2 বছর আগে হয়। 2 বছর ধরে সঙ্গীতা একাই সংসারের সমস্ত দায়িত্ব পালন করে আসছে। বাড়ির কাজকর্ম, রান্নাবান্না সমস্ত কিছু তাকে একা হাতেই সামলাতে হয়। এমনই একদিন, মা, আমি খাবার নিয়ে চলে এসেছি, আপনারা সবাই ডিনার করে নিন। এই বলে সঙ্গীতা তার পরিবারের সকলকে পরোটা এবং ঘুগনি পরিবেশন করে দেয়। কিন্তু সেই পরোটা দেখে বাড়ির প্রত্যেকেই রেগে যায়। কি ব্যাপার বৌমা, পরোটাগুলো এরকম শুকনো শুকনো হয়ে গেল কেন? এত শক্ত শক্ত পরোটা খাওয়া যায়? কিভাবে বানিয়েছো আজকে পরোটাগুলো? ইস, আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আসলে মা, আজকে না বাড়িতে ঘি শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি ঘি ছাড়াই পরোটাগুলো বানিয়েছি, তাই পরোটাগুলো এরকম শক্ত শক্ত হয়ে গেছে। ঘি শেষ হয়ে গিয়েছিল? তাহলে বাজার থেকে ঘি কিনে আনোনি কেন? তুমি তো বাড়ির কাউকেও বলতে পারতে। আমাদের বাড়িতে এরকম শুকনো রুটি আমরা কেউ খাই না, তুমি তো জানো। শুধু বৌমাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই গিন্নি। তুমিও তো একটু সংসারের দিকে নজর রাখতে পারো। আজকে তোমার জন্য আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে, আর তুমি তো জানোই ঘি ছাড়া পরোটা আমি কখনোই খেতে পারি না। এই বলে মদন মোহন বাবু খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়। আর বিজয় কোনো রকমে অর্ধেক পরোটা খাওয়ার পর বলে, না, এত শক্ত পরোটা কিছুতেই খাওয়া যাচ্ছে না। খিদে পেয়েছিল বলে এই অর্ধেকটা জোর করে খেয়ে নিলাম, কিন্তু আর খাওয়া সম্ভব হচ্ছে না। এই বলে বিজয়ও খাবার টেবিল থেকে উঠে চলে যায়। আর এই দেখে বৈশাখী দেবী আরো রেগে যায়। তোমার জন্য শুধু শুধু তোমার শ্বশুর মশাইয়ের কাছে আমাকে বকা শুনতে হলো। তুমি যদি আজকে এরকম ঘি ছাড়া পরোটা না বানাতে, তাহলে সবাই পেট ভরে অন্তত খেতে পারতো। আমি বুঝতে পারিনি মা, এরকম ঘি ছাড়া পরোটা বানালে পরোটাগুলো এতটা শক্ত হয়ে যাবে। আমি ভেবেছিলাম হয়তো যেরকম নরম পরোটা হয় সেরকমই হবে। আচ্ছা মা, এবার থেকে আমি সবসময় ঘি দিয়েই পরোটা বানাবো। আমি আর কখনো এরকম করব না। এই শুনে বৈশাখী দেবীও সেখান থেকে চলে যায়। এমনকি সঙ্গীতাও নিজের হাতে বানানো ঘি ছাড়া পরোটা খেতে পারে না, কারণ সেগুলো একেবারে ইটের মতো শক্ত হয়ে যায়। সেদিনের পর থেকে সঙ্গীতা বাড়ির প্রত্যেকের জন্য ঘি দিয়েই পরোটা বানিয়ে থাকে। আর এভাবে সময় কাটতে থাকে। এরই মধ্যে বাড়ির ছোট ছেলে রণজয় তার পছন্দের এক মেয়ে মেঘনাকে বিয়ে করবে বলে জানায়। মেঘনা খুবই শিক্ষিত এবং সুন্দরী দেখতে ছিল। এমনকি সে সঙ্গীতার থেকেও অনেক বেশি শিক্ষিত এবং অনেক বেশি সুন্দর ছিল। তাই বিয়ের আগে থেকেই সঙ্গীতা তার হবু ছোট জায়ের উপর হিংসা করা শুরু করে দেয়। শুধুমাত্র দেখতে সুন্দর হলেই আর বেশি বেশি ডিগ্রি থাকলেই তো হবে না মা, মেয়েদের মধ্যে গুণ থাকা দরকার। 2 বছর হয়ে গেল আমি শ্বশুর বাড়িতে এলাম, একা হাতে সব সংসার সামলাচ্ছি। এটা কোনো ছোট মোটো ব্যাপার নয়। কখন কি রান্না হবে, কার কখন কি প্রয়োজন, সব দিকেই নজর রাখতে হয়। আমার মনে হয় না আপনার হবু ছোট বৌমা সংসার সামলাতে পারবে বলে। কিন্তু আমার ছোট ছেলে যখন পছন্দ করেই ফেলেছে, আমি তো আর না করতে পারবো না। এখনো তো মেয়েটা আমাদের বাড়িতে এলো না, তাই ওকে না দেখে আমি এখন কিছু বলতে পারবো না। বাড়িতে আসুক, তারপর সব দেখা যাবে। আর যদিও বা ও কিছু না পেরে থাকে, তুমি ওর বড় যা, তুমি ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নেবে। 2 বৌমা মিলেমিশে বাড়িতে থাকবে, আমি শুধু এটাই চাই। এভাবে দেখতে দেখতে 2-1 মাস কাটে। এরই মধ্যে বাড়ির ছোট ছেলে রণজয় তার পছন্দ করা মেয়ে মেঘনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মেঘনা দেখতে খুবই সুন্দরী হওয়ায় তাকে দেখে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই অনেক অনেক প্রশংসা করতে থাকে। আর এই দেখে সঙ্গীতার প্রচন্ড পরিমাণে হিংসা হয়। সবাই এমন ভাবে প্রশংসা করছে যেন আমাদের বাড়িতে কোনো সেলিব্রিটি চলে এসেছে। যতই আমার থেকে সুন্দর হোক না কেন, সংসারের কাজকর্মের দিক থেকে তুমি কখনোই আমার উপরে যেতে পারবে না। আমি এই বাড়ির বড় বৌমা ছিলাম আর বড় বৌমা থাকবো। আমার সংসারের নিয়ন্ত্রণ আমি কিছুতেই ছোটর হাতে যেতে দেব না। আজকে সবাই তোর প্রশংসা করছে, তো কালকে সকালে আমি তোর মজা দেখাবো। কিভাবে সবার সামনে তোর অপমান করা যায় সেটা আমি ভেবে ফেলেছি। এভাবেই সঙ্গীতা পরের দিন সকালের জন্য অপেক্ষা করতে থাকে। সকালবেলা সঙ্গীতা ঘুম থেকে উঠেই তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আজকে তো আপনার ছোট বৌমার প্রথম রান্না করার পালা, কিন্তু আপনার ছোট বৌমা এখনো তো ঘুম থেকেই ওঠেনি। মহারানী এখনো ঘুমাচ্ছে। ঠিক আছে বৌমা, এরকম করে বলার কিছু নেই। কালকেই তো বিয়ে হলো, মেয়েটা হয়তো ক্লান্ত। তুমি বরং ওকে গিয়ে একবার ডেকে দাও, আর ওকে ওর পছন্দ মতো কোনো একটা খাবার রান্না করতে বলে দাও। মা, আপনি আমার সঙ্গে এরকম অন্যায় করতে পারবেন? আপনি তো দেখছি বাড়িতে ছোট বৌমা আসতে না আসতেই 2 বৌমার মধ্যে ভেদাভেদ করা শুরু করে দিয়েছেন। আমার মনে আছে, আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম আর আমার প্রথম রান্না করার দিন আপনি আমাকে কি বলেছিলেন? আপনি চিনির কৌটো নিজের কাছে রেখে বলেছিলেন চিনি ছাড়া মিষ্টি চা বানাতে। আপনি আমার পরীক্ষা নিয়েছিলেন। তাহলে এখন ছোট বৌমার কোনো পরীক্ষা নিচ্ছেন না কেন? এই শুনে বৈশাখী দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না।
আচ্ছা বাবা ঠিক আছে, তুমিও চাও যাতে তোমার ছোট জায়ের পরীক্ষা নেওয়া হোক, তাই তো? কিন্তু কিভাবে এখন ওর পরীক্ষা নেব আমি সেটাই বুঝতে পারছি না। তুমি বলো দেখি, যদি তোমার মাথায় কোনো আইডিয়া থাকে। হ্যাঁ মা, আপনি আপনার ছোট বৌমাকে বলুন ঘি ছাড়া নরম তুলতুলে মোলায়েম পরোটা বানাতে, দেখি আপনার ছোট বৌমা কি করে। কিন্তু ঘি ছাড়া পরোটা নরম কিভাবে হবে? এর আগের দিন একদিন তুমি ঘি ছাড়া পরোটা বানিয়েছিলে, মনে আছে? আমরা কেউ কিন্তু খেতে পারিনি। আর আজকে ছোট বৌমাকে তুমি আবার ঘি ছাড়া পরোটা বানাতে বলছো? আজকে কিন্তু বাড়িতে অনেক লোকজন আত্মীয় স্বজন থাকবে, ছোট বৌমাকে দেখতে আসবে সবাই। আর ছোট বৌমা যদি সবার জন্য শক্ত শক্ত পরোটা বানাই তাহলে কিন্তু কেউ খেতে পারবে না। আপনি তো আপনার ছোট বৌমাকে নিয়ে ভালোই চিন্তা করছেন। ও কিভাবে ঘি ছাড়া নরম পরোটা বানাবে সেটা ওর ব্যাপার, এটাই তোর পরীক্ষা। ও যদি ঘি ছাড়া নরম তুলতুলে পরোটা বানাতে পারে তাহলে ভাববেন ও এই বাড়ির যোগ্য বৌমা। চলুন আমার সঙ্গে চলুন। ওই তো আপনার ছোট বৌমা এসেও গেছে। ক্ষমা করবেন মা, আসলে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে তো আমাকে প্রথম রান্না করতে হবে, তাই আমি ঠিক করেছি আজকে আমি আপনাদের সবার জন্য পায়েস বানাবো। এই দাঁড়াও দাঁড়াও, মিষ্টি পায়েস তো বানাবে ঠিক আছে, কিন্তু আজকে তোমাকে মেনলি কি রান্না করতে হবে সেটা তুমি শুনে নাও। তুমি আজকে ঘি ছাড়া পরোটা বানাবে। পরোটাতে কোনো রকম ভাবে ঘি ব্যবহার করা যাবে না। আর পরোটা যেন নরম তুলতুলে মোলায়েম হয়, যেন মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। আর হ্যাঁ, তার সাথে আলু পনিরের তরকারি বানাবে। ঘি ছাড়া পরোটা বানানোর কথা শুনে মেঘনা একটু অবাক হয়, কিন্তু তবুও সে তার বড় জায় এবং শাশুড়ি মায়ের সামনে কোনো কথা না বলেই রান্নাঘরে চলে যায়। আমি যদি ঘি ছাড়া পরোটা বানাই তাহলে তো পরোটা শুকনো শুকনো আর শক্ত হয়ে যাবে। এখন আমি কি করি সেটাই তো বুঝতে পারছি না। এক কাজ করি, আমি বরং মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করি। মা যদি কিছু বলতে পারে তাহলে ভালোই হবে, আর তা না হলে আমি ফোনে সার্চ করে কিছু একটা পদ্ধতি দেখে নেব। এই বলে মেঘনা তার ঘরে ফোন নিতে চলে যায়। আর সে যখনই ফোনটা নিতে যাবে তখনই সেখানে তার বড় জা চলে আসে। আর সে মেঘনার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, না একদমই নয়, তুমি আজকে যতক্ষণ না প্রথম রান্না সম্পন্ন করছো ততক্ষণ তুমি ফোনে হাত দিতে পারবে না। না দিদি, আসলে আমি না আমার মাকে একবার ফোন করতাম। ঘি ছাড়া কিভাবে নরম তুলতুলে পরোটা বানানো যায় এটা আমার সত্যিই জানা নেই। মা যদি বলতে না পারে তাহলে আমি একবার ফোনেও সার্চ করে নিতে পারতাম, নিশ্চয়ই কিছু না কিছু জানতে পারবো তাহলে। একদমই নয়, এটা তোমার পরীক্ষা। তুমি কারোর কোনো রকমের হেল্প নিতে পারবে না। নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তোমাকে ঘি ছাড়া নরম তুলতুলে পরোটা বানাতে হবে। আমি তোমার ফোন নিয়ে যাচ্ছি, তোমার রান্না হয়ে গেলে তোমার ফোন তোমাকে ফিরিয়ে দেব। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন থাকবে, সেই বুঝে রান্না করো। আমাদের মান সম্মান কিন্তু তোমার হাতে। এই বলে সঙ্গীতা সেখান থেকে চলে যায়। এর ফলে মেঘনা দুশ্চিন্তায় পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শুনেছিলাম বড় জায়েরা নাকি দিদির মতো হয়, কিন্তু আমার বড় জা তো পুরোপুরি আলাদা। আমাকে তো সাহায্য করলোই না, বরং আমাকে আরো বিপদে ফেলে দিয়ে চলে গেল। এবার আমি কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। এভাবেই চিন্তা ভাবনা করতে করতে মেঘনার আগের এক ঘটনার কথা মনে পড়ে যায়। এই মেঘনা, একটু তাড়াতাড়ি করে বাইরে যা না মা, দোকান থেকে আমাকে এক প্যাকেট দুধ নিয়ে এসে দে। তাড়াতাড়ি যা, আমি রান্না করব। আরে তুমি দেখতে পাচ্ছ না মা, আমি একটু পড়াশোনা করছি, আর তুমি এখন আমাকে দোকানে পাঠাচ্ছ? আর তাছাড়া তুমি দুধ দিয়ে এখন কি করবে? পায়েস বানাবে নাকি তুমি? না রে, আমি দুধ দিয়ে তোর বাবার জন্য পরোটা বানাবো। তুই তো জানিস তোর বাবা ঘি খেতে চায় না, আর ঘি ছাড়া পরোটা বানালে পরোটা শক্ত হয়ে যায়। সেই জন্য আমি দুধ দিয়ে আটা মেখে তোর বাবার জন্য পরোটা বানাই, তাহলে পরোটা খেতে নরম তুলতুলে হয়। উফ, ঠিক আছে দাঁড়াও যাচ্ছি। কত নিত্য নতুন পদ্ধতি তুমি আবিষ্কার করবে বলো তো? দুধ দিয়ে নাকি পরোটা? বাবার জন্য আমি এরকম নাম শুনিনি। এই বলে মেঘনা বিরক্ত হয়ে দোকানে দুধ আনতে চলে যায়। এভাবে বিয়ের আগে সেই ঘটনা মনে পড়তেই মেঘনা খুবই খুশি হয়, আর সে তার মায়ের মতোই দুধ দিয়ে আটা মেখে পরোটা বানাবে বলে ঠিক করে। কিন্তু সে ফ্রিজ খুলে দেখে সেখানে দুধ রাখা নেই, তাই সঙ্গীতা বাইরে থেকে দুধ কিনে নিয়ে আসবে বলে ঠিক করে। কিন্তু মেঘনাকে বাড়ির বাইরে যেতে দেখে সঙ্গীতা বলে, এই তুমি কিন্তু একদম চালাকি করতে পারবে না, আমি তোমাকে পাহারা দিচ্ছি। তুমি কি ভেবেছো তুমি লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে ঘি কিনে নিয়ে এসে পরোটা বানাবে আর আমরা কিছু বুঝতে পারবো না? এখন সুগন্ধহীন অনেক রকমের ঘি পাওয়া যায়, যেগুলো পরোটাতে ব্যবহার করলে বোঝাই যায় না পরোটাতে ঘি দেওয়া হয়েছে। তুমি চাইলে সবাইকে বোকা বানাতে পারবে, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না তুমি। না না দিদি, আমি ঘি আনতে নয়, আমি তো অন্য কিছু নিয়ে আসতে যাচ্ছি। আসলে আমার একটু দুধের প্রয়োজন, বাড়িতে তো দুধ নেই। ও, তুমি পায়েস বানাবে বলে দুধ নিতে যাচ্ছ? ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব, কারণ তোমাকে একা একা পাঠালে তুমি নিশ্চয়ই কোনো না কোনো চালাকি করবে।
এই বলে সঙ্গীতা মেঘনার সঙ্গে বাইরে দোকানে চলে যায়। আর এই দেখে মনে মনে মেঘনার খুবই রাগ হয়, কিন্তু তবুও সে কিছু বলতে পারে না। মেঘনা দুধ নিয়ে এসে সোজা রান্নাঘরে চলে যায়। মেঘনা আটার মধ্যে বেশি করে দুধ দিয়ে দেয় আর সেই সাথে অল্প একটু জোয়ান এবং লবণও দিয়ে দেয়। সে আটা ভালো করে মেখে সুন্দর করে নরম তুলতুলে পরোটা বানিয়ে ফেলে। সেই সাথে আলু পনিরের তরকারি এবং পায়েসও বানায়। কিছুক্ষণ পর যখন আত্মীয় স্বজন সকলেই খেতে বসে, তখন মেঘনা সবাইকে নরম তুলতুলে পরোটা পরিবেশন করে দেয়। আর সেই পরোটা খেয়ে সকলেই মেঘনার খুবই প্রশংসা করতে শুরু করে। বাহ, পরোটাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, একেবারে আলাদাই টেস্ট, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। দারুণ হয়েছে পরোটাগুলো, দুটো একটা খেয়ে তো মনই ভরছে না, আরো পরোটা লাগবে। হ্যাঁ দিদি, আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পরোটাগুলোতে কোনো রকম ঘি দেওয়া হয়নি। ছোট বৌমা ঘি ছাড়া পরোটা বানিয়েছে। আসলে আমি আমার ছোট বৌমার একটা পরীক্ষা নিতে চাইছিলাম। আচ্ছা ছোট বৌমা, তুমি কিভাবে এরকম ঘি ছাড়া পরোটা বানালে একটু বলো তো, আমাদের সবারই খুব জানতে ইচ্ছে করছে। মেঘনা তখন সবাইকে তার মায়ের সেই দুধ দিয়ে আটা মাখার পদ্ধতির কথা বলে। এভাবেই বুদ্ধিমানের পরিচয় দেখিয়ে মেঘনা সবার কাছে অনেক অনেক প্রশংসা এবং ভালোবাসা পায়। আর সেই সাথে সে অনেক অনেক উপহারও পায়। আর এই দেখে সঙ্গীতা মনে মনে হিংসাই জ্বলে ওঠে। মা, আমার মনে হচ্ছে আপনার ছোট বৌমা মিথ্যা বলছে। এরকম নরম তুলতুলে পরোটা ঘি ছাড়া বানানো কিন্তু কিছুতেই সম্ভব নয়। এই, তুমি পরোটাগুলো অনলাইন থেকে অর্ডার করনি তো? বৌমা চুপ করো, তুমি ঘি ছাড়া নরম পরোটা বানাতে পারো না মানে এই নয় যে কেউই পারবে না। আজকে আমি লক্ষ্য করেছি তুমি কিভাবে ছোট বৌমার উপর হিংসা করেছো। তুমি যে এতটা হিংসুটে সেটা আমি জানতাম না। আর আমার এখনো মনে আছে, আমি তোমাকে বিয়ের পর চিনি ছাড়া মিষ্টি চা বানাতে বলেছিলাম, আর যেটা খুব সহজ কাজ ছিল, কিন্তু তবুও তুমি ফোনে সার্চ করার পর গুড় দিয়ে মিষ্টি চা বানিয়েছিলে। আমি তাও তোমাকে কিছু বলিনি। আর আজকে তুমি ছোট বৌমার কাছ থেকে ফোনটাও কেড়ে নিয়েছিলে। আর ছোট বৌমা নিজের বুদ্ধি কাজে লাগিয়ে এই পরীক্ষায় পাশ করেছে। এমন কথা শুনে সকলের সামনে সঙ্গীতা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। আর সে নিজের ভুল বুঝতে পেরে তার নতুন ছোট জায়ের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে তারা দুই জায়ে মিলেমিশে সংসার করতে থাকে। কি হলো মেঘনা, তোমাকে দেখে মনে হচ্ছে তো তুমি ভীষণ অসুস্থ। তোমার শরীর ঠিক আছে তো? জ্বর সর্দি হলো নাকি আবার? না না, আসলে আমি একটু আগেই নার্সিং হোম থেকে অ্যাবর্শন করিয়ে এসেছি, আর সেই জন্যই শরীরটা খুবই উইক লাগছে। ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। মেঘনার মুখে এমন কথা শুনে বিপ্লব প্রচন্ড পরিমাণে অবাক হয়। তুমি কি বলছোটা কি মেঘনা? তুমি কবে প্রেগন্যান্ট হলে? আমি কিছু জানতেও পারলাম না। আর তুমি আমাকে না জানিয়ে আমার বাচ্চার অ্যাবর্শন করিয়েও চলে এলে। এত সাহস তুমি কোথা থেকে পেলে? তুমি জানো এই খুশির খবরের জন্য কতদিন থেকে আমি অপেক্ষা করে আছি? শাট আপ বিপ্লব, আমার কোনো বাচ্চা চাই না, ওকে? কারণ আমার বাচ্চার কোনো দরকার নেই। আমি প্রেগন্যান্ট হয়ে আমার ফিগার নষ্ট করতে পারবো না, সেই জন্য আমি বাচ্চাটাকে নষ্ট করে এসেছি। কিন্তু তুমি কি আমার কাছ থেকে একবার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছো? এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা একা কিভাবে নিয়ে নিলে? দেখো, লিগালি কিন্তু বাচ্চাটা আমার, তাই আমার বাচ্চাকে আমি রাখবো নাকি নষ্ট করব সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। কারণ বাচ্চার জন্ম নিশ্চয়ই তুমি দেবে না। আমি এই মুহূর্তে কিছুতেই বাচ্চা কাচ্চা নিয়ে নিজের সৌন্দর্য, নিজের ফিগার নষ্ট করতে পারবো না। আর একটা মেয়ে মা হতে চাই কি চাই না, সেক্ষেত্রে তার স্বাধীনতা থাকা দরকার। মেঘনার কথা শুনে বিপ্লবের আর কিছু বলার থাকে না। বিপ্লব মনে মনে প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। অন্যদিকে মেঘনা এবং বিপ্লবের সব কথা শুনে ফেলে তাদের বাড়ির কাজের মেয়ে সঙ্গীতা। মেঘনার কথা শুনে সঙ্গীতার খুবই খারাপ লাগে। সে মনে মনে ভাবে, হে উপরওয়ালা, জানি না তুমি কবে আমার শূন্য কোল ভরে দেবে। আমি কতদিন ধরে একটা বাচ্চার জন্য অপেক্ষা করছি, কিন্তু তুমি আমার প্রার্থনা কিছুতেই শুনছো না। আর এদিকে যারা বাচ্চা চায় না, তুমি তাদের গর্ভে সন্তান দিচ্ছ। তুমি আমার প্রার্থনা কবে শুনবে? সঙ্গীতা তার স্বামী মদনের সঙ্গে বাস করত। মদন দিনমজুরের কাজ করে। দিনমজুরের কাজ করে সে বেশি টাকা উপার্জন করতে না পারায় সঙ্গীতা ও মেঘনা এবং বিপ্লবদের বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করে। সঙ্গীতা এবং মদনের বিয়ের 4 বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত তারা বাবা মা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেনি। তাই তারা সর্বদাই উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। অন্যদিকে মেঘনা ভীষণই বড়লোক ঘরের বউ ছিল। সে সবসময় নিজের রূপচর্চা এবং শরীর চর্চা নিয়েই ব্যস্ত থাকত। সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে বলে মনে করত। আর সে নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে কিছুতেই ভাবতে পারে না। এমনকি সে কখনো মাও হতে চায় না। তাই সে প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও তার স্বামীকে কিছু না জানিয়েই অ্যাবর্শন করিয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন মেঘনা যখন জিমে এক্সারসাইজ করতে থাকে, তখনই হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায়। হ্যালো, আমি মেঘনা জিম ট্রেনার বলছি। আপনার ওয়াইফ এক্সারসাইজ করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন।
এই শুনে বিপ্লব খুবই ভয় পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি হসপিটালে গিয়ে পৌঁছায়। মেঘনাকে চিকিৎসা করে ডাক্তার জানায় যে মেঘনা আবারও মা হতে চলেছে। এই শুনে বিপ্লবের খুশির কোনো ঠিকানা থাকে না, কিন্তু মেঘনা একটুও খুশি হতে পারে না। বিপ্লব, আমি এখনই অ্যাবর্শন করাতে চাই, কারণ আমার বাচ্চা চাই না। আমি মা হতে পারবো না, কারণ মায়ের দায়িত্ব পালন করা খুবই কঠিন। একবার আমি যদি মা হয়ে যাই, তারপর আমি নিজেকে নিয়ে ভাবতেই পারবো না। প্লিজ, আমি বাচ্চাটা কোনো রকমে জন্ম দিতেই চাই না। এই শুনে বিপ্লব প্রচন্ড পরিমাণে রেগে যায়। দেখো মেঘনা, তুমি কিন্তু অলরেডি এর আগে এরকম একটা ভুল করেই ফেলেছো। আর দ্বিতীয়বার যদি তুমি এরকম অ্যাবর্শন করার চিন্তা ভাবনা করেও থাকো, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তোমার বাচ্চার দরকার নাই থাকতে পারে, কিন্তু আমি বাচ্চা চাই। ঠিক আছে, তোমার বাচ্চা চাই তাই তো? ওকে ফাইন, আমি তোমাকে বাচ্চা দিয়ে দেব, কিন্তু দয়া করে বাচ্চার দায়িত্ব পালন করার কথা আমাকে বলো না, কারণ এসব আমি করতে পারবো না। তোমাকে একাই কিন্তু বাচ্চাটাকে মানুষ করতে হবে। এভাবেই মেঘনা এক প্রকার বাধ্য হয়ে বাচ্চা জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে উপরওয়ালার কৃপায় সঙ্গীতাও গর্ভবতী হতে পারে, কিন্তু তাদের দুজনের জীবনের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। যেখানে মেঘনা গর্ভবতী হওয়ার পর থেকে সারাদিন বিছানার উপর শুয়ে থাকে, অন্যদিকে সঙ্গীতা গর্ভবতী অবস্থাতেই মেঘনাদের সারা বাড়ির কাজকর্ম করতে থাকে। সেই সাথে মেঘনা সঙ্গীতারও অনেক খেয়াল রাখে। সঙ্গীতা সারাদিন বিছানার উপর শুয়ে শুয়ে শুধু অর্ডারই করে। সঙ্গীতার এমন আচার ব্যবহার দেখে তার শাশুড়ি মা কমলা দেবী বলে, দেখো বৌমা, এই অবস্থায় খুব বেশি বিশ্রাম করা কিন্তু ঠিক নয়। তুমি তো সারাদিন শুয়েই থাকছো, একটু হাঁটাচলা করো, না হলে কিন্তু তোমার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। আপনি চুপ করুন, প্রেগনেন্ট আমি নাকি আপনি? তাই আমার কষ্ট আমি ছাড়া আর কেউ বুঝবে না। আর আজকে আমাকে প্রেগনেন্ট হয়ে ঘরে বসে থাকতে হচ্ছে শুধুমাত্র আপনার জন্য। আপনার তো ঠাম্মি হওয়ার খুব শখ, তাই না? জানি না আপনি 3-4টে বাচ্চার কিভাবে জন্ম দিয়েছেন, সেই জন্য এখন 50 বছর বয়সেই আপনাকে দেখে 80 বছরের বুড়ি বলে মনে হয়। নিজের শাশুড়ি মায়ের সঙ্গে এরকম বাজে ব্যবহার করতে দেখে সঙ্গীতা খুবই অবাক হয়। আর সে মনে মনে ভাবে, তারও যদি শাশুড়ি মা থাকতো নিশ্চয়ই এরকম ভাবেই তার খেয়াল রাখতো। দেখতে দেখতে 9 মাস কেটে যায়। একদিকে সঙ্গীতার সরকারি হাসপাতালে নর্মাল ডেলিভারি হয়, আর সে একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। এই দেখে সঙ্গীত এবং বিপ্লব প্রচন্ড পরিমাণে খুশি হয়। তারা দুজনে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে মিষ্টিমুখ করায়। অন্যদিকে মেঘনা শহরের সবচেয়ে বড় নার্সিং হোমে সি সেকশনের মাধ্যমে একটি ছেলের জন্ম দেয়। এর ফলে বিপ্লব খুশি হলেও মেঘনা একটুও খুশি হতে পারে না। এই নাও তোমার বাচ্চা, এবার তুমি খুশি তো? তুমি বাবা হতে পেরেছো। আশা করছি তোমার মনের ইচ্ছেটা পূরণ করতে পেরেছি। আর দ্বিতীয়বার আমাকে মা হওয়ার কথা বলবে না। এই ফার্স্ট আর এটাই লাস্ট, ওকে? 2-4 দিনের মধ্যেই মেঘনা নার্সিং হোম থেকে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে কোনোভাবেই তার বাচ্চার কোনো রকমের খেয়াল রাখে না। তার ছেলে যখনই কাঁদে সে প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। আরে দূর, শান্তিতে আমাকে একটু রিলস ভিডিও বানাতেই দিচ্ছে না। এমনিতেই 9 মাস আমার পেটে ছিল বলে আমি তেমন একটা রিলস ভিডিও বানাতে পারিনি। ভাবলাম এবার হয়তো শান্তিতে রিলস করতে পারবো, কিন্তু সারাদিন ভ্যা ভ্যা করে কাঁদলে বাড়িতে টেকা মুশকিল হয়ে যাবে যে। এই চুপ কর বেয়াদব। মেঘনা, তুমি এইটুকু একটা বাচ্চা ছেলেকে এইভাবে বকাবকি করলে? ও তো এখন কিছুই বোঝে না। আমার মনে হয় পল্টুর খিদে পেয়েছে, তুমি পল্টুকে দুধ খাইয়ে দাও, তারপর আমি না হয় পল্টুকে নিয়ে খেলবো। না, আমি আর কিছুতে একে দুধ খাওয়াতে পারবো না, কারণ এমনিতেই মা হওয়ার পর আমার ফিগারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমি একে দুধ খাইয়ে আর কিছুতেই নিজের ফিগার নষ্ট করতে পারবো না। তুমি বরং বাইরে থেকে দুধ কিনে নিয়ে এসে তোমার ছেলেকে খাইয়ে দাও। আর হ্যাঁ, আমি কয়েকদিনের মধ্যেই জিম জয়েন করব, কারণ আমার আগের ফিটনেস, আগের ফিগারটা আমাকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু মেঘনা, তুমি এখনই জিম জয়েন করলে কিভাবে হবে? মাত্র 2-3 মাস আগেই তো তোমার সি সেকশন ডেলিভারি হয়েছে। এই মুহূর্তে জিম করা কিন্তু উচিত হবে না। আর তাছাড়া তুমি বাড়িতে না থাকলে আমাদের পল্টুর কে খেয়াল রাখবে? কেন? পল্টুর খেয়াল রাখার জন্য পল্টুর বাবা আছে তো। তোমার তো বাবা হওয়ার খুব শখ ছিল, তাই না? নাও, এবার বাবার দায়িত্ব পালন করো। আমি তো আগেই বলে দিয়েছিলাম আমি মায়ের কোনো দায়িত্ব পালন করতে পারবো না। এসব আমার ভালো লাগে না। এই বলে মেঘনা সেখান থেকে চলে যায়। অন্যদিকে সঙ্গীতা তার বাচ্চার খুবই আদর যত্ন করে, তাকে সময় মতো দুধ খাওয়ায়, আবার সময় মতো নিজের মেয়ে বাবলির তেল মালিশও করে। একদিন বাবলিকে কাঁদতে দেখে সঙ্গীতা বলে, আহারে, আমার বাচ্চাটার খিদে পেয়েছে, এসো সোনামা, আমি তোমাকে দুধ খাইয়ে দিই, এসো। সঙ্গীতা, আমরা তো এখন বাবলিকে বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে খাওয়াতে পারি, কেননা বাবলি বারে বারে দুধ খাওয়ার জন্য তোমাকে বিরক্ত করে। আমার মনে হয় বাবলির পেট ভরছে না। তুমি কি পাগল হয়ে গেছো? বাচ্চা মায়ের কাছে দুধ খেতে চাইছে, এতে মা কখনোই বিরক্ত হতে পারে না। আর আমি কিছুতেই আমার মেয়েকে বাইরের কোনো দুধ খাওয়াতে পারবো না, কারণ মায়ের দুধ বাচ্চার পক্ষে ভীষণ উপকারী। আচ্ছা বলছি, তেল শেষ হয়ে গেছে, কিন্তু তুমি তেল নিয়ে এসো। বাবলিকে দুধ খাওয়ানোর পর আমি তেল মালিশ করব।
এভাবেই দেখতে দেখতে আরো 1 মাস কাটে। মেঘনা আর কোনো চিন্তা না করে আবার জিম জয়েন করে। সে আগের মতো নিজের ফিগার ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেকক্ষণ ধরে জিমে সময় কাটায়। এমনকি সে রোগা হওয়ার জন্য ডায়েটও করতে শুরু করে। অন্যদিকে সঙ্গীতা আবার মেঘনাদের বাড়িতে কাজ করতে চলে আসে। মেঘনার সাথে করে তার বাচ্চা মেয়েকেও কাজের বাড়িতে নিয়ে আসে। মেঘনা তার বাচ্চা মেয়েকে একপাশে শুইয়ে দিয়ে কাজ করতে শুরু করে। সঙ্গীতা, তুই তোর বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়েই কাজ করতে চলে এসেছিস, কিন্তু তোর বাচ্চা তো এখন অনেক ছোট। এই ছোট বাচ্চা মেয়েকে নিয়ে তুই কিভাবে কাজ করবি বলতো? তুই তো আরো কয়েক মাস ছুটি নিতে পারতিস। আমি না হয় কয়েক মাসের জন্য অন্য কাজের মেয়েকে দেখে নিতাম। না না মেম সাহেব, আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি আমার মেয়ের ছোট বড় সমস্ত ইচ্ছেগুলো পূরণ করতে চাই। তাই এখন থেকে আমি আর আমার স্বামী দুজনে মিলে টাকা জমাবো, যাতে আমরা আমাদের মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি। আমি লোকের বাড়িতে কাজ করছি ঠিকই, কিন্তু আমার মেয়েকে যাতে লোকের বাড়িতে কখনোই কাজ করতে না হয়, আমরা সেই চেষ্টাই করছি। সঙ্গীতার কথা শুনে কমলা দেবীর খুবই ভালো লাগে। সে তখন মনে মনে তার মডার্ন বড়লোক বৌমার কথা চিন্তা করে। মেঘনা কিছুতেই তার বাচ্চা ছেলেকে সহ্য করতে পারে না। সে যখনই বাইরে থেকে আসে আর নিজের ছেলেকে কাঁদতে দেখে, তখনই সে প্রচন্ড পরিমাণে চটে যায়। তোর বাবা, আমার আর এই বাড়িতে থাকতে ইচ্ছাই করে না। সারাদিন এই বাচ্চাটা ঢোলের মতো বাজতেই থাকে। এই, তুই বোবা হয়ে জন্ম নিতে পারতিস, তাহলে তোর মুখ থেকে কোনো শব্দই বেরোতো না, আর আমি অন্তত শান্তিতে থাকতে পারতাম। এই বলে মেঘনা তার বাচ্চা ছেলেকে নিজের শাশুড়ি মায়ের কাছে নিয়ে যায়। এই যে ঠাম্মি, আপনার নাতিকে সামলান, আমি প্রচন্ড টায়ার্ড, আমি এখন ঘুমাবো। এই বলে মেঘনা তার ছেলেকে নিজের শাশুড়ি মায়ের কাছে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আসলে কমলা দেবী নিজেই সবসময় অসুস্থ থাকতো। সে ডায়াবেটিসের পেশেন্ট ছিল, তাই সে তার হাতে পায়ে সবসময় যন্ত্রণা অনুভব করত। সবসময় পল্টুকে সামলানো তার পক্ষে খুবই কঠিন হয়ে পড়তো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। মেঘনা পল্টুর ঠিক মতো খেয়াল না করায় আর পল্টুকে সময় মতো তেল মালিশ না করায় পল্টুর কোনো রকম ভাবে বিকাশ হয় না। এই দেখে বিপ্লব প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। তাই একদিন বিপ্লব পল্টুকে নিয়ে ডাক্তার দেখাতে যায়। দেখুন, আপনাদের ছেলের গ্রোথ কিন্তু পড়ে পড়ে স্থগিত হয়ে গেছে। বাচ্চাটার কোনো রকম ভাবে বিকাশ হচ্ছে না। বাচ্চাটা ঠিকমতো খাবার পাচ্ছে না। আপনার বাচ্চা ভীষণ দুর্বল। আর হ্যাঁ, এখন কিন্তু একে তেল মালিশ করার দরকার, তা না হলে কিন্তু আপনার বাচ্চা পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে। ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে বিপ্লব প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে পল্টুকে নিয়ে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। ওফো, এই তো একটু আগেই বাচ্চাটাকে বাইরে নিয়ে গেলে, এত তাড়াতাড়ি আবার চলে আসলে? এখনই তো কান্না শুরু করবে, আর কিছুতেই থামবে না। অসহ্য একেবারে, কিছুতেই ভালো লাগে না। এই শুনে বিপ্লব মেঘনার গালে ঠাস করে একটা চড় মারে। তুমি মা নাকি ডাইনি বলো তো? তোমার মধ্যে মায়ের তো কোনো রকমেরই বৈশিষ্ট্য নেই। তোমার মতো বাজে মহিলার সঙ্গে আমি কিছুতেই সংসার করতে পারবো না। তোমার জন্য আমার ছেলে পঙ্গু হতে চলেছে, আর তুমি এখনো পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত। যাও, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তারপর যত ইচ্ছে নিজেকে নিয়ে চিন্তা করো। আমি দরকার পড়লে দ্বিতীয় বিয়ে করব, যাতে আমি আমার ছেলেটাকে একটা ভালো মা দিতে পারি। বিপ্লবের মুখে এমন কথা শুনে মেঘনা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও বিপ্লব, আমার ভুল হয়ে গেছে। আমি এতদিন পর্যন্ত নিজের সৌন্দর্যের অহংকারে ডুবেছিলাম। আমি মনে করতাম মা হওয়ার পর আমি নিশ্চয়ই দেখতে খারাপ হয়ে যাব, কিন্তু আমি আমার বাচ্চাটার কথা একবারও ভেবে দেখিনি। আমার জন্য আমার বাচ্চা পঙ্গু হয়ে যাবে, এটা আমি কখনোই হতে দেব না। আমাকে ক্ষমা করে দাও বিপ্লব, দয়া করে আমাকে তুমি ছেড়ে দিও না। তখন সেখানে সঙ্গীতা এসে বলে, ম্যাডাম, এখনো কিন্তু বেশি দেরি হয়নি। আপনি এখন থেকে আপনার ছেলের খেয়াল রাখা শুরু করুন। সময় মতো দুধ খাওয়ান আর সময় মতো তেল মালিশ করুন। আপনি যদি বলেন আমি তেল মালিশ করাটা আপনাকে শিখিয়ে দেব। আসলে ম্যাডাম, বাচ্চাদের জন্য মায়ের ভালোবাসা মমতা ভীষণ প্রয়োজন, কারণ মায়ের জায়গাটা কেউ কখনো নিতে পারে না। এই শুনে মেঘনা খুবই লজ্জিত হয়ে পড়ে। মেঘনা সঙ্গীতার কাছ থেকে কিভাবে বাচ্চার খেয়াল রাখতে হয় সবকিছু শিখতে থাকে, এবং কিভাবে বাচ্চার তেল মালিশ করতে হয় সেটাও সঙ্গীতার কাছ থেকে সে শিখে ফেলে। ধীরে ধীরে মেঘনার মনে বাচ্চার প্রতি মায়া মমতার সৃষ্টি হয়। এখন মেঘনা তার ছেলের খুবই ভালো মতো খেয়াল রাখে, আর এক মুহূর্ত মেঘনা তার বাচ্চাকে ছাড়া থাকতেই পারে না।